ডিয়ার সিক্স সেমিস্টার স্টুডেন্টস, আমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরের জুলজি ডিপার্টমেন্টের যারা স্টুডেন্টস আছো তাদের সবার অলমোস্ট প্রজেক্টের এক্সপেরিমেন্টাল পার্ট শেষ হয়ে গেছে। এখন শুধু তোমাদের লেখার অংশটুকু বাকি। তো তোমরা যারা কাজ করছো, কাজ শুরু করার আগে অনেক কিছু পড়েছো, অনেক পেপার পড়েছো, অনেক বই পড়েছো যেগুলো তোমাদের কাজের সঙ্গে রিলেটেড। যে যা কাজ করছো, যে যে ধরনের প্রজেক্ট ওয়ার্ক নিয়েছো, যে যে ধরনের টপিক নিয়েছো কাজ করার জন্য, সেগুলোর উপরে তোমরা বেশ কিছু পড়াশোনা করেছো। তো এবার তোমরা লিখবে যখন, তার জন্য কিছু গাইডলাইন্স তোমাদের প্রয়োজন। সো ফার্স্ট অফ অল, আজকে এটা নিয়েই আমাদের সমস্ত কথাবার্তা। কীভাবে তোমরা লিখবে, প্রথমে হচ্ছে এটা একটা, যেহেতু এটা একটা প্রজেক্ট ওয়ার্ক, তো তোমরা যা রিপোর্ট সাবমিট করবে সেটা ডিজার্টেশন টাইপ হবে। এক্ষেত্রে ইন্ট্রোডাকশন থাকবে, রিভিউ লিটারেচার থাকবে, মেথোডোলজি থাকবে, রেজাল্টস অ্যান্ড অ্যানালাইসিস থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে, এগুলো তো থাকবেই। তো এগুলো লেখার জন্য কিছু নিয়ম তোমাদের মানতে হবে, কিছু ব্যাপার খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে, লিখতে হবে। কারণ এগুলো তো আমরা লিখে দিচ্ছি না, তোমরা নিজেরা লিখছো। তো নিজেরা যেহেতু লিখছো, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এই ক্ষেত্রে, তোমাদেরকে একটু পড়াশোনা করে একটু বুঝে যেভাবে বলা হচ্ছে সেভাবেই তোমাদেরকে লিখতে হবে। বিকজ ইটস এ project which decodes 100 marks. তো প্রথমেই ডিসার্টেশন লিখতে গেলে আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অংশ। তো ইন্ট্রোডাকশন অংশের মধ্যে তুমি কি কাজ করছো তার ব্যাপারে একটা বিস্তারসে লিখতে হবে। কি কাজ করছো, কেন করছো, তোমার কাজের ইম্পর্টেন্সটা কি, সব কিছু লিখতে হবে। তারপরে আসছে তোমার অবজেক্টিভ, তুমি কি কি করছো সেটা তুমি লিখবে, স্পেসিফিক অবজেক্টিভ। তারপরে তুমি দিচ্ছ ইন্ট্রোডাকশনের পরে, অবজেক্টিভসের আগে তুমি তো রিভিউ লিটারেচার মেনশন করছো, বিভিন্ন ধরনের আগে কি কি কাজ হয়েছে সেগুলো তুমি মেনশন করছো। তারপরে অবজেক্টিভস দিলে, তারপরে তুমি চলে আসছো তোমার মেথোডোলজি পার্টসে। তুমি কাজটা কি কি কীভাবে কী কী প্রসেস অনুসরণ করে তুমি কাজটা করলে সেগুলো তুমি সব কিছু লিখলে। তারপর আসবে তোমার রেজাল্টস পোর্শন, তুমি কি পেয়েছো, রেজাল্টের অ্যানালাইসিস পোর্শন, কীভাবে তুমি কম্পাইলেশন করছো। তারপর আসছে তোমার ডিসকাশন পোর্শন, যেখানে তুমি কম্প্যারেটিভ স্টাডি করবে, যে আগে যে কাজ হয়েছে, যা কাজ হয়েছে, যেগুলো রিপোর্ট করা আছে বিভিন্ন পেপারে, বিভিন্ন বইয়েতে, রিসার্চ আর্টিকেলের বইয়েতে যেগুলো রিপোর্ট করা আছে, সেগুলোতে কী ধরনের কাজ হয়েছে, তোমার কাজ রিলেটেড, ওরা কী রেজাল্ট পেয়েছে, তুমি কী রেজাল্ট পেয়েছো, যদি সিমিলার টাইপ অফ কাজ হয়ে থাকে তুমি কী রেজাল্ট পেয়েছো, এগুলোর উপর একটা অ্যানালাইজিং পার্ট তুমি ডিসকাশনে দেবে। তারপর আসছে তোমার কনক্লুশন, যে আলটিমেটলি তুমি কী পেলে এবং এর ফিউচার প্রসপেক্ট কী 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 করতে হবে, এগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা তুমি লিখলে। ঠিক আছে? তো প্রথমেই আজকে শুধু আমি ইন্ট্রোডাকশন, মেথোডোলজির একটা ছোট্ট পোর্শন আর রেফারেন্স নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা যাচ্ছি ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশন পার্টে যারা বায়োডাইভার্সিটি রিলেটেড কাজ করছো বা অন্যান্য কাজও যারা করছো, আমি বায়োডাইভার্সিটি রিলেটেড কাজের কথা দিয়েই বলছি। ধরো যারা কোনো ভেজিটেবল বা প্ল্যান্ট রিলেটেড কোনো ফিল্ড ওয়ার্ক বেসড কাজ করছো, ডাইভার্সিটি ওয়ার্ক করছো, তারা
প্রথমে লিখবে এখানে যেরকমভাবে আমি একটু কাটিং লাগিয়েছি দেখো, তারা আমাদের হিউম্যান সিভিলাইজেশনে কীভাবে প্লান্টস বা ভেজিটেবলস কীভাবে আমাদের জীবনে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে সেই ব্যাপারে তোমাদেরকে বলতে হবে। আমাদের বডির মেকানিজমে কীভাবে কাজ করছে, আমরা সেই ভেজিটেবলস থেকে প্ল্যান্টস থেকে কী কী পাচ্ছি, ওরা ওইগুলো আমাদেরকে ডিজিজ কন্ট্রোলে কীভাবে সাহায্য করছে, বডির ইমিউনিটি গ্রো করতে কীভাবে সাহায্য করছে, এই ব্যাপারে অল্প একটুখানি তোমাদেরকে লিখতে হবে। অন্য পেপারগুলোতে কিভাবে লিখছে সেই লেখাটাকেই তুমি তো নিজের থেকে বানিয়ে লিখতে পারছো না, তুমি ওদের লেখাগুলোকেই দেখো, পড়ো, বোঝো, বুঝে সেই লেখাটাকেই তুমি লিখো, কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। যে লেখাগুলো পেপারে আছে সেই লেখাগুলো ডিরেক্টলি তুমি তোমার লেখার অংশে দিতে পারবে না। তুমি ওইখান থেকে নিয়ে দাও, তোমার নিজের ভাষায় দাও, কিন্তু তুমি রেফারেন্সটা দেবে ওই যে পেপারটা থেকে তুমি ওই অংশটা নিচ্ছ, ওই পেপারে ওই অংশটা ওরা যে রেফারেন্স থেকে নিচ্ছে সেখান থেকে নাও, ক্রস রেফারেন্স চেক করে। কারণ পেপারের মধ্যে সাপোজ দুটো লাইন লিখলো, তারপরে ব্র্যাকেটে হয়তো একটা রেফারেন্স দিয়ে দিল, সাপোজ দাস এট অল 2014, বা ব্র্যাকেটে নাম্বার ওয়ান দিলে ওই পেপারের নিচে রেফারেন্স অংশে গিয়ে তোমাকে দেখতে হবে নাম্বার 1 রেফারেন্সটা কী। এবং যদি দাস এট অল বা এরকমভাবে ডাইরেক্টলি টাইটেল দিয়ে দেয়া থাকে, তাহলে তখন তোমার ওই রেফারেন্সের ওই অংশে ওই টাইটেলের সঙ্গে গিয়ে দেখতে হবে যে কী লেখা আছে, কী রেফারেন্স দেওয়া আছে, ওইভাবে তোমাকে লিখতে হবে। তারপরে তোমরা অ্যাড করবে তোমার কাজের ব্যাপারে, তুমি যে স্পেসিফিক ফিল্ডে তুমি কাজ করছো, যে স্পেসিফিক ভেজিটেবলসের উপরে তুমি কাজ করছো, যে স্পেসিফিক প্লান্টের উপরে তুমি কাজ করছো, যে স্পেসিফিক ইনসেক্টের উপরে তুমি কাজ করছো, যে স্পেসিফিক বার্ডের উপরে তুমি কাজ করছো, অর যে স্পেসিফিক কাইন্ড অফ ওয়ার্ক তুমি নিয়েছো, যে তুমি হয়তো তুমি অ্যান্টিঅক্সিডেন্ট স্টাডি করছো, হয়তো তুমি অ্যান্টিডায়াবেটিক কোনো এফেক্টের জন্য স্টাডি করছো, হয়তো তুমি কোনো করতেই পারো আমাদের ভার্মি কম্পোস্টের উপরে কাজ করছো, হয়তো হতে পারে কোনো পেস্ট নিয়ে কাজ করছো, বাটারফ্লাই নিয়ে কাজ করছো, স্পাইডার নিয়ে কাজ করছো, যে কোনো ধরনের কাজ, যে কাজটাই করছো সেই কাজটার ব্যাপারে তোমাকে লিখতে হবে। সাপোজ এখানে যেরকম ওরা কলিফ্লাওয়ার নিয়ে লিখেছে, আমি এই পেপারটা যেখান থেকে নিয়েছি ওরা কলিফ্লাওয়ারের উপরে পেপারটা ছিল, কলিফ্লাওয়ার অ্যান্ড ক্যাবেজের উপরে পেপারটা ছিল। তো ওরা কলিফ্লাওয়ারের সম্পর্কে একটুখানি লিখেছে, কলিফ্লাওয়ার কীভাবে কলিফ্লাওয়ার কী, কলিফ্লাওয়ার কোথায় হয়, কলিফ্লাওয়ার কোন সিজনে হয়, কোন সয়েলটা বেস্ট, ক্যাবেজ কোন সিজনে হয়, কোন সয়েলটা বেস্ট, তারপরে হচ্ছে কি কি পেস্ট আছে এগুলোকে এফেক্ট করার জন্য, এইসব ব্যাপারে ওরাই লিখেছে। সেমভাবে তোমাকে তোমার কাজের ব্যাপারে লিখতে হবে, তোমার কাজের সম্পর্কে একটু ডিটেলস লিখতে হবে, কি তুমি করছো এখানে, কি তুমি মানে কেন তুমি করছো, কি করছো, কেন করছো, কিভাবে করছো কথাটা ঠিক নয়, কেন করছো, এর ইম্পর্টেন্সটা কি, এইগুলো সব নিয়ে একটা লিখতে হবে তোমাকে। তারপরে তুমি অ্যাড করবে দ্য প্রবলেমস অফ ইয়োর অবজেক্টস, যে তুমি যে কাজটা করছো সেই কাজটার যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের প্রবলেমটা কি তুমি সেই সম্পর্কে লিখবে। কেন করছো এই কাজটা, করার পিছনে মূলত কারণ কি, তুমি যে অবজেক্টটা নিয়েছো সেই অবজেক্টটা অ্যাকচুয়ালি করার পেছনে তো কোনো রিজন থাকতে হবে। এখন আমি সাডেনলি তো আমি বলবো না যে তুমি হঠাৎ করে একটা পাখি ধরে নিয়ে এসো, দেখো ওই পাখিটা কেন মরে গেল, এটা আমি বলবো না। যতক্ষণ অবধি একটা আমাদের কাছে রিলেভেন্ট লিটারেচার না থাকবে যে ওই একটা স্পেসিফিক কারণে হয়তো ওইখানে পাখিগুলো মারা যাচ্ছে, তখন আমার ওইখানে গিয়ে পাখিগুলোর
একটা কোয়ান্টিটেটিভ স্টাডি করতে হবে। তো ওই সময় ওই স্টাডিটা করার জন্য আমার পাখিটার ব্যাপারে লিখতে হবে, পাখিটার কী কী কারণে প্রবলেম হচ্ছে, কী কীভাবে পাখিগুলো মারা যাচ্ছে, ওই ব্যাপারে আমাকে ডিটেলস এখানে লিখতে হবে। Suppose if you consider that vegetable crop like cauliflower এর মধ্যে একটা সিজনাল টাইমে কলিফ্লাওয়ার প্রোডাকশন হয় আমাদের দেশে, আমাদের এখানে লোকালিটিতেও একটা স্পেসিফিক সিজনে কাল্টিভেশন হয়, উইন্টারে। তো এরপর কলিফ্লাওয়ারের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ডিজিজ, ইনসেক্ট পেস্টের অ্যাটাক হয় কলিফ্লাওয়ারের মধ্যে, এগুলো নষ্ট হয়। তোমরা দেখবে কলিফ্লাওয়ার যখন আমরা ঘরে এনে কাটি তখন ভেতর থেকে অনেক সময় অনেকগুলো পোকা বের হয়, অনেক ধরনের ক্যাটারপিলার্স বের হয়। তো ওই যে এগুলো কি, এগুলো তো একটা বাইরের এক্সটার্নাল ফোর্স যেগুলো ওই কলিফ্লাওয়ারকে এফেক্ট করছে, এফেক্ট করে কলিফ্লাওয়ারকে ড্যামেজ করছে, ও ডেভেলপমেন্টাল প্রসেসকে ড্যামেজ করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কলিফ্লাওয়ারের পাতা নষ্ট হয়ে গেল, কলিফ্লাওয়ারের যে ফ্লাওয়ার পোর্শনটা আছে, যে মেইন পোর্শনটা আমরা সবজি হিসাবে যেটাকে ধরছি, সেই অংশটা নষ্ট হয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ওর প্রপার গ্রোথ হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে সাইজ। বা এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্ট এদের মধ্যে পুরো লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলে, ইনসেক্টের মেটামরফোসিস হয় ওদের ওই সবজিটার মধ্যে। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো কি কি এফেক্ট হয় আমার অবজেক্টের উপরে সেটা আমাকে দেখতে হবে। সাপোজ লাইক তুমি একটা কিছু ধরো ডায়াবেটিস নিয়ে কাজ করছো, তুমি এখন চাও যে নতুন একটা কিছু ডায়াবেটিসের জন্য লোকালি যে হার্বাল ট্রিটমেন্ট যারা করেন, মেডিসিন ম্যান যারা আছেন, ওরা অনেক ধরনের ওষুধ খাওয়ান। তো তোমার মনে হলো তুমি অনেক লিটারেচার পড়ে দেখলে যে লোক ট্র্যাডিশনালি এগুলো ইউজ হয়, এখন আমি দেখব যে ওই আমার এখানে এই গাছটা ওরা নিয়ে ইউজ করেন, তো এই গাছটার অ্যাকচুয়ালি কোনো এফেক্ট আছে কিনা, সত্যিকারের কোনো এফেক্ট আছে কিনা ডায়াবেটিসের উপরে, ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য। তখন তুমি কী দেখবে ওই গাছটা কী কী, ওই গাছটার আগের লিটারেচারে আগে যারা কাজ করেছেন এই গাছটা নিয়ে, গাছটার আইডেন্টিফিকেশন করতে হবে, গাছটার কী 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 কেমিক্যালস আছে রিপোর্ট করা, সেগুলো দেখতে হবে, গাছটা আর কী কী কাজে লাগে সেগুলো দেখতে হবে, তারপরে তুমি ডায়াবেটিসের কাজের জন্য যাবে। তো ডায়াবেটিস কী কীভাবে হচ্ছে, ডায়াবেটিস হওয়ার পেছনের রিজনগুলো কী কীভাবে একটা প্ল্যান্টের ফাইটোকেমিক্যাল ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে, সেই ব্যাপারে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে এই অংশটার মধ্যে তোমাকে ইনকর্পোরেট করতে হবে। সাপোজ যদি কেউ ধরো তুমি জু প্ল্যাঙ্কটন নিয়ে কাজ করছো, জু প্ল্যাঙ্কটন সব জায়গাতে নাও থাকতে পারে, কোনো কোনো জায়গাতে একটা স্পেসিফিক টাইপের জু প্ল্যাঙ্কটন থাকতে পারে যারা ডাইভার্সিটি রিলেটেড কাজ করছো। কোনো পন্ডে হয়তো ভ্যারাইটি অফ জু প্ল্যাঙ্কটন তুমি পাচ্ছ, কোনো পন্ডে একটা স্পেসিফিক টাইপের জু প্ল্যাঙ্কটন বেশি পরিমাণে পাচ্ছ। তো আমাকে দেখতে হবে যে ওই জলের ওয়াটার কোয়ালিটির সঙ্গে ওর কী সম্পর্ক, প্রিভিয়াস কাজগুলোতে এই সম্পর্কে কিছু বলেছে কি না, এইগুলো ইনকর্পোরেট করে এই স্পেসিফিক অংশটার মধ্যে তোমাকে লিখতে হবে। তারপরে লাইক আরেকটা পেপার যেখানে ওরা যদি কোনো ইনসেক্ট নিয়ে কাজ করো, ওই ইনসেক্টের ফ্যামিলিতে আর কি কি ইনসেক্ট আছে, ওরা কী কীভাবে ওরা ডিস্ট্রিবিউটেড আছে, কি কি ইনসেক্ট পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে তোমাকে একটুখানি লিখতে হবে। সাপোজ যদি তুমি কলিফ্লাওয়ার ধরো, কলিফ্লাওয়ারে কিছু কিছু ইনসেক্ট, স্পেসিফিক টাইপ অফ ইনসেক্ট আছে, প্রিভিয়াস লিটারেচার পড়ে তুমি পাবে বেশি অ্যাটাক করে। তো ওই যে অ্যাটাক যে ইনসেক্টগুলো করছে ওরা কি কোনো স্পেসিফিক অর্ডার থেকে বিলং করছে না ভ্যারাইটি অফ অর্ডার থেকে বিলং করছে, এই ব্যাপারে যা তুমি পড়েছো, যা তুমি জেনেছো, সেটাকে একটু এখানে ইনকর্পোরেট করে দিতে হবে। এই গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট।
এইটুকু করে দিলেই সুন্দরভাবে তোমার কাজের লেখাটা হয়ে যাবে, এবং তারপরে তুমি অ্যাড করে দেবে যে এই কারণে তুমি এই কাজটা করতে চেয়েছো। এই 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 সবগুলো কাজের থেকে যে জিনিসটা বেরোবে যে এইগুলো এত কিছু জিনিস হয়েছে, কিন্তু আমি এইটা করতে চাইছি যেটা আগে হয়নি। সাপোজ যদি ধরো এখান থেকে আমি একটা প্লান্ট বেসড একটা পেপারের রেফারেন্সটা নিয়েই বলছি। সাপোজ এখান থেকে অ্যান্টি ফার্টিলিটি রিলেটেড বা ট্র্যাডিশনাল ইউজ প্ল্যান্টের ব্যাপারে পুরো ভারতবর্ষে, পুরো ওয়ার্ল্ডে অনেক কাজ হয়েছে, অনেকেই অনেক কাজের অনেক প্ল্যান্টের রিপোর্ট করেছেন বিভিন্ন স্টেটস থেকে, বিভিন্ন কান্ট্রিজ থেকে, যেগুলো কন্ট্রাসেপশনের জন্য ইউজ হয়। কিন্তু আমাদের ত্রিপুরা থেকে এই ধরনের কোনো কাজের রিপোর্ট হয়নি আগে। কেউ কেউ হয়তো এই কাজের রিপোর্ট করেছেন, করতে চাইছেন, যে যিনি করেছেন। সাপোজ 2014-এ একটা পেপার এসছে যেখানে মেনশন করা হয়েছে ত্রিপুরা থেকে এই প্লান্টসগুলো ট্র্যাডিশনাল হিলার যারা আছেন, মেডিসিন ম্যান, ওনারা বার্থ কন্ট্রোলের জন্য ইউজ করে থাকেন। তো আগে ত্রিপুরাতে এই ধরনের কাজ হয়নি, অথচ সারা ভারতবর্ষে হয়েছে। তো ত্রিপুরাতে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে, প্রচুর পরিমাণে আমাদের প্লান্ট রিসোর্সেস আছে, অনেক কিছু অন্য জায়গাতে ইউজ হয়। তো এখানেও অনেক ট্র্যাডিশনাল হিলার আছেন যারা প্রচুর পরিমাণে প্ল্যান্ট নিয়ে কাজ করেন ট্র্যাডিশনালি। তো এগুলো ডকুমেন্টেড নেই, তো ওই ডকুমেন্টেশনের কাজটা করা হয়েছে, যেটা রিপোর্ট করা হচ্ছে। ঠিক আছে, তো আগে ছিল না, এখন ছিল না বলে ত্রিপুরা থেকে এটা রিপোর্ট করা হয়েছে। এটা হচ্ছে এই কাজটার নোভেলিটি। ত্রিপুরাতে কি কি আছে, কি কি নতুন পাওয়া গেছে, হয়তো ওই ব্যাপারটাতে এরকমও থাকতে পারে যে ত্রিপুরাতে কিছু নতুন প্ল্যান্ট আছে যেগুলো আগে রিপোর্ট করা হয়নি, কন্ট্রাসেপশনের জন্য ইউজ হয় বলে। তো এইরকমভাবে তোমার কাজের শেষেও এই জায়গাটা ইন্ট্রোডাকশনের মধ্যে লাগিয়ে দিতে হবে যে আমার কাজটার নোভেলিটিটা এটা, যে আগে এটা হয়নি, আমি এখন এটা করছি এখানে। ঠিক আছে, এরপর আমরা আসবো আমাদের মেথোডোলজি পার্টে। মেথোডোলজি পার্টে প্রথমে কি থাকে, একটা যারা ফিল্ড বেসড কাজ করছো তাদের জন্য একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা মেনশন করা থাকে। যে স্পেসিফিক জায়গাটাতে তুমি কাজটা করছো, যে ফিল্ডের উপরে কাজ করছো, সেই ফিল্ডের লোকেশনের ব্যাপারে তোমাকে বলতে হবে। এই জন্য তুমি জিআইএস ইউজ করতে পারো, যেখান থেকে তুমি স্যাম্পল কালেক্ট করছো, ওই জায়গার ল্যাটিটিউড লঙ্গিটিউড এই ব্যাপারে তোমাকে বলতে হবে। তোমাকে ওই যেখান থেকে তুমি কালেকশন করছো সেই জায়গার যদি পসিবল হয় স্যাটেলাইট ইমেজটাকেও নিতে হবে, বা তোমার ওই জায়গার লোকেশনটা গুগল ম্যাপের মধ্যে দেখিয়ে দিতে হবে, বা সামহাও তোমাকে ম্যাপের মধ্যে ইনকর্পোরেট করে দেখাতে হবে যে তুমি ওই জায়গাতে ওই কাজটা করছো। সাপোজ যদি তুমি ধর্মনগরের কথা বলো, ধর্মনগরের একটা কাজের কথা বলো, ধর্মনগরে ধরো তুমি একটা কাজ করছো, সেই জায়গাটার নাম হুড়ুয়া, হুড়ুয়াতে একটা ফিল্ডে তুমি কাজটা করছো। তো শুধু ধর্মনগর বলে কাজটা কিন্তু বোঝা যাচ্ছে না তুমি এক্স্যাক্টলি কোন ফিল্ডটা নিয়েছো। ধর্মনগর বেশ বড়সড় একটা জায়গা, তোমাকে ওই স্পেসিফিক হুড়ুয়াকে পয়েন্ট আউট করে দেখাতে হবে যে তুমি এই ফিল্ডটাতে এই জায়গাটাতে কাজ করছো। তোমার ফিল্ডের আশেপাশে যে আইডেন্টিফাইং যে লোকেশনগুলো আছে, কোনো স্কুল আছে, কোনো টেম্পল আছে, কোনো মার্কেট আছে, ওইগুলোকে ধরে তোমাকে গুগল ইমেজে গিয়ে বা গুগল ম্যাপে গিয়ে আইডেন্টিফাই করে বের করে ওই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে কোলাজ করে এটাকে প্রডিউস করতে হবে। এটা খুব ভালো হয়, এটা করা গেলে খুব ভালো হয়। অনেকে হয়তো নাও করতে পারে, কিন্তু এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় অথেন্টিসিটিটা ক্লিয়ার হয়, অথেন্টিসিটিটা বেরিয়ে আসে।
এমনও তো অনেকেই হতে পারে যে একটা জায়গাতে কাজ করলো আর একটা জায়গার ছবি দিল, বা হয়তো ওই যে জায়গার রিপোর্ট দিচ্ছে হয়তো সেই জায়গাতে যায়নি কখনো। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য এই জায়গাটাকে সুন্দরভাবে ইনকর্পোরেট করে দিতে হবে। তারপর আসো আমাদের স্যাম্পলিং অ্যান্ড কম্পাইলেশন প্রোটোকল। তুমি যে স্যাম্পলগুলো কালেকশন করছো এটা নিশ্চয়ই কোনো একটা প্রসেসে কালেকশন করছো, কোনো স্পেসিফিক পুরোনো যারা কাজ করেছেন আগের যে লিটারেচারগুলো আছে যেখান থেকে তুমি শিখেছো ওই স্যাম্পলটা কীভাবে কালেক্ট করতে হবে, তুমি শিখেছো ওই প্ল্যাঙ্কটনটা কীভাবে জলের থেকে উঠিয়ে আনতে হবে, কীভাবে একে এনে রাখতে হবে, প্রিজার্ভ করে রাখতে হবে যার থেকে তুমি ধরে ধরে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারো। ওই স্যাম্পলিং টেকনিকটা তুমি যেখান থেকে নিচ্ছ সেই ব্যাপারে তোমাকে প্রোটোকলটার রেফারেন্সটাকে তোমাকে এখানে ট্যাগ করতে হবে, সেটা নিয়ে ট্যাগ করে তোমাকে লিখতে হবে। তারপরে তুমি কম্পাইল যেভাবে করছো, তুমি যে কাজ স্যাম্পল নিয়েছো কম্পাইল করেছো, এটা এরপরে এরকম এরকম করে স্টাডি করেছো, এইভাবে এক্সপেরিমেন্টাল প্রসেসগুলো এগিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকল থেকে তুমি এটা দেখে শিখেছো। তো তুমি যে প্রোটোকলটাকে দেখে শিখেছো সেই প্রোটোকলটাকে এখানে প্রোটোকলটার ব্যাপারে এখানে একটু লিখতে হবে, অর এলস তুমি স্ট্যান্ডার্ড প্রোটোকল বলে তুমি ওই যে স্পেসিফিক প্রোটোকলটা নিয়েছো তার রেফারেন্সটাকে তোমাকে এখানে ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে আসো যদি তো কেউ অন্য এক্সপেরিমেন্টাল কাজ করে থাকো তাহলে এক্ষেত্রে তোমাকে এক্সপেরিমেন্টাল প্রোটোকল যেগুলো আছে এই কাজটা এইভাবে করা হয়েছে। সাপোজ তুমি এখন ধরো তুমি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কাজ করছো, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটির কোনো কাজ করছো, তখন তোমাকে সলিউশনটা এইভাবে বানানো হয়েছে, সলিউশনটা এরপরে এইরকমভাবে এত এত মাইক্রোলিটার করে নেওয়া হয়েছে, এত কনসেন্ট্রেশন ইউজ করা হয়েছে, এর মধ্যে ওই সলিউশনটাকে অ্যাড করা হয়েছে, এই জিনিসগুলোকে তোমাকে মেনশন করে দিতে হবে পরিষ্কারভাবে। অ্যান্ড ইফ দেয়ার ইজ সামথিং different from the standard protocol, you must mention this. স্ট্যান্ডার্ড প্রোটোকলে হয়তো একটা জিনিস আছে একবারে ওরা বলে দিয়েছে এইরকমভাবে করা হয়েছে, এইভাবে এত সেকেন্ড পরে ওই রেজাল্টটা বেরিয়ে আসবে বা বেরিয়ে এসছে, কিন্তু তোমার কাজের ক্ষেত্রে তুমি হয়তো দেখতে পাচ্ছ যে তুমি যেভাবে কাজ করছো হয়তো 15 মিনিট পরে রেজাল্টটা আসার কথা, তোমার 15 মিনিট পরে আসছে না। এই ক্ষেত্রে তোমাকে মেনশন করতে হবে যে with some changes in the laboratory condition, মানে তুমি তোমার ল্যাবরেটরি কন্ডিশনে যে চেঞ্জেসটুকু করার প্রয়োজন ছিল সেটা করে তারপর তুমি রেজাল্টটা পেয়েছো, এই ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে পরিষ্কার করে এখানে বলে দিতে হবে। আদারওয়াইজ এক্সপেরিমেন্টাল প্রোটোকল যদি পরিষ্কার না থাকে, এর মধ্যে যদি ভুল ইনফরমেশন থাকে তাহলে হয়তো ভালো কাজ হয় না। কারণ অনেক ক্ষেত্রে অনেক বড় বড় এক্সপেরিমেন্টের ক্ষেত্রেও দেখা গেছে, যদিও এটা তোমাদের খুব ইনিশিয়াল স্টেজ, তোমরা মাত্র শিখছো, কিন্তু এখন থেকেই যদি না শেখো তাহলে পরবর্তীকালে গিয়ে তোমাদেরকে এগুলো হাতে ধরে কেউ শিখিয়ে দেবে না, নিজের থেকেই এগুলো শিখতে হয়। তো যখন তোমরা এই সুযোগটা পেয়েছো তখন তোমরা এটাকে অবশ্যই কাজে লাগাবে। তুমি যে চেঞ্জেসগুলো করছো এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ একটা হয়তো তুমি একটা কিছু ভালো জিনিস পেয়েছো তোমার কাজ করে, হতেই পারে অনেকেই হয় ছোটোর থেকেই তো হঠাৎ করে তো আর কেউ বড় হয়ে যায় না, ছোটো থেকে আস্তে আস্তে করেই সবাই বড় হয়। তো ভবিষ্যতে হয়তো তুমি একটা ভালো কাজ করলে তুমি একটা ভালো কিছু দিতে পারলে সোসাইটিকে। ও হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলতেই আমি আই ফরগট টু মেনশন, ইন্ট্রোডাকশন পার্টে তোমাকে মেনশন করে দিতে হবে কিন্তু যে তুমি তোমার কাজটা সোসাইটিতে কিভাবে কাজে লাগবে, সোসাইটির জন্য কিভাবে বেনিফিট দেবে এই কাজটা। কারণ কোনো রিসার্চ ওয়ার্ক উইদাউট সোসাইটাল বেনিফিট হয় না। সোসাইটিতে যদি বেনিফিট কোনো কাজের থেকে নাই পাওয়া যায় তাহলে এই কাজটা করার মানেই বাকি, সেটা বায়োডাইভার্সিটি রিলেটেড কাজ হোক
সেটা কোনো ডিজিজ রিলেটেড কাজ হোক, সেটা কোনো বেসিক সায়েন্স রিলেটেড কাজ হোক, কোনো একটা স্পেসিফিক অর্গানিজম রিলেটেড কাজ হোক, যে কোনো কিছু হোক, মাস্ট তোমাকে মেনশন করতে হবে তোমার কাজের থেকে সোসাইটি কি বেনিফিট পাচ্ছে। অনেক ক্ষেত্রে যারা ভালো কাজ করছো, যদি ভবিষ্যতে পেপারগুলোকে পাবলিশ করতে যাও, তখন পাবলিশ করার সময়ও জার্নাল থেকে এই ব্যাপারটার রিকোয়ারমেন্ট থাকে যে তোমার কাজের বেনিফিট কী, বা ভবিষ্যতে যদি কেউ কোনো প্রজেক্ট লিখতে চাও তখনও তোমার সেখানে দেখাতে হবে যে তোমার কাজের বেনিফিট কী সোসাইটিতে। যদি সেটা না হয় তখন তোমার কাজটা লেস ইম্পর্টেন্ট হিসেবে থেকে যাবে। নেক্সট যেখানে ছিলাম, যে প্রোটোকলের যে জায়গাটাতে ছিলাম, তুমি ল্যাবরেটরি চেঞ্জেস যে অংশটুকু, সেই অংশটুকুকে পরিষ্কার করে ভালো করে মেনশন করে দিতে হবে কি এক্সপেরিমেন্টটা কীভাবে করছো। এবং অবশ্যই প্রোটোকলের যে রেফারেন্স আছে, যে প্রোটোকলকে তুমি ফলো করছো, সেই প্রোটোকলটার রেফারেন্সকে তোমাকে অ্যাড করে দিতে হবে। তারপর আসো আমরা যে কোনো কাজ করি, ডাইভার্সিটি হোক, ডাইভার্সিটি রিলেটেড ওয়ার্ক হোক, বেসিক এক্সপেরিমেন্টাল রিলেটেড ওয়ার্ক হোক, যে কোনো কাইন্ড অফ ওয়ার্ক, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কিছু স্ট্যাটিস্টিক্স অর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইনক্লুড করা থাকে। অর এলস আমাদের কোনো কিছু কাজকে স্যাম্পলগুলোকে কালেক্ট করার জন্য কিছু ফর্মুলা আমরা ইউজ করি। তো গিয়ে একটা ফিল্ডে গিয়ে এমনিতে ওখান থেকে যে কোনোখান থেকে আমি স্যাম্পল নিয়ে আসবো না, আমাকে কিছু স্পেসিফিক ফর্মুলা মেনেই স্যাম্পলগুলো আনতে হবে। তো তোমরা যেভাবে তোমাদেরকে আগে বলে দেওয়া হয়েছে, তোমরা যেভাবে স্যাম্পলগুলো কালেক্ট করেছো, এগুলোর কিছু স্পেসিফিক ফর্মুলা আছে, সেই হিসাবে তোমরা ফর্মুলাগুলোকে এবং কী কী স্ট্যাটিস্টিক্যাল মেথড তোমরা ইউজ করছো তোমাদের অ্যানালাইসিসের জন্য, রেজাল্টের কম্পাইলেশনের জন্য, সেইগুলোকে তোমরা অবশ্যই লিখবে পরিষ্কার করে যে তোমরা এটা ইউজ করছো। যদি কেউ কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করো, তাহলে সেই সফটওয়্যারের নামটাও অবশ্যই লিখবে তোমাদের কাজের ক্ষেত্রে। তারপর তোমরা যারা কোনো কিছু আইডেন্টিফিকেশন নিয়ে করছো কাজ, তারা ওই স্পেসিমেনের টেক্সোনমিক আইডেন্টিফিকেশনের জন্য কীভাবে আইডেন্টিফিকেশন করছো, মানে কোন রিসোর্স ফলো করে তোমরা আইডেন্টিফিকেশন করছো, কোন বইটা ফলো করে, বা কোন ওয়েবসাইটটা ফলো করে, বা কোন ডাটাবেসটা ফলো করে তোমরা আইডেন্টিফিকেশনগুলো করছো, সেই জায়গাটাকে তোমাদেরকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ তোমার আইডেন্টিফিকেশন ভ্যালিড হবে না। This was all about how to write your methodology portion. সংক্ষিপ্তভাবে তোমাকে স্টাডি এরিয়া মেনশন করতে হবে, স্টাডি পিরিয়ডটাও মেনশন করে দিতে হবে যে তুমি কখন কবে থেকে কবে অবধি কাজটা করেছো। অ্যান্ড স্পেসিফিক্যালি যারা ডাইভার্সিটির কাজ করছো, ফিল্ডে গিয়ে কাজ করছো, ডাইভার্সিটি ছাড়াও ফিল্ডে গিয়ে অন্য কাজও যারা করছো, তাদের ক্ষেত্রে ওই স্টাডি পিরিয়ডটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সিজনাল চেঞ্জেস, ওয়েদার চেঞ্জেস, এগুলো খুব ম্যাটার করে যে কোনো কাজের ক্ষেত্রে। একটা সিজনে একটা অর্গানিজম পাওয়া যেতেই পারে, উইন্টারে ধরো একটা অর্গানিজম পেলে তুমি, যেটাকে তুমি সামারে পাবে না। তো এই কারণে ওই তুমি স্পেসিফিক যে সিজনটাতে ওই জিনিসটাকে তুমি, ওই স্যাম্পলটাকে তুমি কালেক্ট করছো, এটা মেনশন করাটা খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে তুমি স্টাডিটাকে ডিজাইন করেছো, কী কী করছো, কীভাবে করছো, এক্সপেরিমেন্টাল মেথডটা তুমি এখানে লিখলে। যদি কেউ কোয়ান্টিফিকেশন রিলেটেড কোনো কাজ করে থাকো, কোয়ান্টিটি অ্যানালাইসিস নিয়ে কাজ করে থাকো, সেখানে তুমি স্যাম্পল সাইজটা কী নিচ্ছ, স্যাম্পলিং টেকনিকটা কী ইউজ করছো, সেগুলো তোমাকে মেনশন করতে হবে। তারপর তো আছেই তোমার স্টাডি টুলসগুলো কি, টার্মিনোলজিসগুলো, ওরিয়েন্টেশন ট্রেনিং, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। তুমি শুধু তোমরা যারা সফটওয়্যার ইউজ করছো, ওয়েবসাইট ইউজ করছো, এগুলো তোমরা অ্যাড করে দেবে।
তারপর এখানে কিছু কাটিংস আমি দিয়েছি, দেখো যে ম্যাটেরিয়ালস মেথডগুলো কীভাবে লিখবে। এই রকমভাবে প্রত্যেকটা পেপার থেকে পড়ে পড়ে দেখো ওরা কীভাবে লিখেছে। ওরা এইভাবে এই ব্যাপারটাতে ওরা যেরকম লিখেছে, টু ডিটারমাইন উইচ পেস্ট effect on cauliflower and cabbage and okra crop, the field survey was conducted in Vidhania village and Jaisingpura Khor nearby জয়পুর রাজস্থান। তুমি কোনখান থেকে করছো, কোন জায়গাটা ওপরে তুমি কাজ করছো, জায়গায় কাজ করছো, সেই জায়গাটার লোকেশনটা বলে দিতে হবে, কোন সিজনে করছো। দ্য ফিল্ড সার্ভে ওয়াজ আন্ডারটেকেন অন সেপ্টেম্বর টু অক্টোবর 2011। কোন সিজনে কোন ইয়ারে করছো সেটাকে মেনশন করে দিতে হবে। ওই যে জায়গাটাতে কাজ করছো সেই জায়গাটার ভেজিটেবল গ্রোয়িং এরিয়াসটা কীরকম সেটাও বলতে হবে। সব জায়গাতে তো আর একরকম সয়েল কন্ডিশন না, একরকম এনভায়রনমেন্টাল কন্ডিশন না, তো তোমাকে এগুলো মেনশন করে দিতে হবে, কারণ ওয়েদারের সঙ্গে, সয়েলের সঙ্গে, সব কিছুর সঙ্গে সব কিছুর একটা রিলেশন আছে। এই উইন্টারে হয়তো ভালো হচ্ছে কলিফ্লাওয়ার প্রোডাকশান, কিন্তু আস্তে আস্তে উইন্টার কমার সঙ্গে সঙ্গে কলিফ্লাওয়ারের প্রোডাকশান কমে যাচ্ছে। তো এই যে চেঞ্জেস, এখানে তুমি যে স্পেসিফিক সময়টাতে নিচ্ছ সেই সময়টাতে ওই জায়গার ওয়েদারটা কীরকম, সয়েল কন্ডিশনটা কীরকম ছিল, এটা মেনশন করাটা জরুরি। তারপর এই ব্যাপারটাতে দেখো বাকি সব কিছু অলমোস্ট সিমিলার টু দ্যাট প্রিভিয়াস পেপার। এইখানটাতে দেখো ওরা এ সেন্ট্রাল সিস্টেম্যাটিক স্যাম্পলিং সিস্টেম ওয়াজ ইউজড ইন দোভিয়ারা ভিলেজ দ্যাট রেঞ্জড বিটুইন 500 স্কোয়ার মিটার এরিয়াস। ওরা 500 স্কোয়ার মিটার এরিয়া থেকেই ওদের স্যাম্পলিং করেছে। তো তোমরা কীভাবে স্যাম্পলিং করছো, তোমরা কটা ফিল্ড নিয়েছো, কীভাবে ফিল্ডগুলোকে অর্গানাইজ করেছো, ডিস্ট্রিবিউট করেছো, সেই ব্যাপারে তোমরা এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা ওই স্যাম্পলগুলোকে, সাপোজ যদি কেউ কোনো প্ল্যান্টে নিয়ে কাজ করে থাকো, কোনো পেস্টের ওপরে কাজ করার জন্য, তোমরা সেখানে ওই পেস্টগুলোকে দেখার জন্য, কোথায় আছে দেখার জন্য, স্টেম, লিফ, যেখানে তোমরা চেক করেছো সেই সব স্পেসিফিক অংশগুলো তোমরা মেনশন করে দেবে। তারপরে এখানে যেরকম ওরা স্টাডি এরিয়াতে মেনশন করে দিয়েছে যে দ্য প্রেজেন্ট স্টাডি ওয়াজ কন্ডাক্টেড অ্যাট অমুক জায়গা, অমুক স্টাডি সাইট ইন ডিস্ট্রিক্ট শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে ওরা লঙ্গিটিউড ল্যাটিটিউড দিয়ে দিয়েছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট অথেন্টিসিটির জন্য, ঠিক আছে। এইরকমভাবে এই ব্যাপারটাও মেনশন করে দিতে হবে। তারপর এখানটাতে দেখো ওরা মেনশন করেছে ইন মিড August 1994, cauliflower seedlings which had been grown in a typical nursery were planted at 60 cm spacing in rows 90 cm apart. ওরা নার্সারিতে গিয়ে কাজ করেছে, যেখানে প্ল্যান্টগুলো যেভাবে রতে ডিভাইড করা ছিল, ওই জায়গার ডিস্টেন্স কেমন ছিল, প্রত্যেক প্ল্যান্ট টু প্ল্যান্টের ডিস্টেন্স কত ছিল, সেইগুলো যদি কিছু থেকে থাকে তোমাদের কাজের মধ্যে, সেগুলোকেও তোমরা অবশ্যই মেনশন করবে। এবং তোমরা এটাও মাস্ট মনে রাখবে, তোমরা যে সাইজের স্যাম্পল নিচ্ছ, যে সাইজের স্যাম্পল থেকে তোমরা যে সাইজটাকে তোমরা তোমাদের স্যাম্পলিং সাইজ হিসেবে ধরছো, সেক্ষেত্রে তোমরা যদি কোনো স্পেসিফিক প্ল্যান্টের উপর, স্পেসিফিক ইনসেক্টের উপর কাজ করে থাকো, তাহলে তোমাদেরকে ওই প্ল্যান্টের কথাই যদি বলি আমি, তাহলে ওই প্ল্যান্ট ঠিক কত সাইজের প্ল্যান্ট ছিল, ওর হাইটটা কত ছিল, সেটাকে মেনশন করে দিতে হবে। তারপর মেনশন করবে যে আইডেন্টিফিকেশনটা তুমি কিভাবে করছো, আইডেন্টিফিকেশন করার জন্য কি ইউজ করছো। যদি ইনসেক্টের কাজ করো, বার্ডের কাজ করো, তাহলে বাটারফ্লাইসের কাজ করো, তাহলে তুমি ওই কিগুলোর
ব্যাপারে মেনশন করে দেবে। কোন কোন টেক্সট থেকে তোমরা নিচ্ছ, কোন কোন অথরকে ফলো করে তোমরা আইডেন্টিফিকেশন করছো, সেটা তোমরা মেনশন করে দেবে। এবং যারা মাস্ট, একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যারা ট্যাক্সোনমিক কাজে ইনভলভ আছো, কোনো ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন রিলেটেড কাজ করছো, তারা অবশ্যই যখন ইনসেক্টের যদি স্পিসিস অফ দি আইডেন্টিফিকেশন করো, তাহলে তোমরা স্পিসিসের নাম অথর সাইটেশন না দিয়ে দেবে না। অথর সাইটেশন ইজ মাস্ট, আদারওয়াইজ দিস ওয়ার্ক ইজ টোটালি ভ্যালুলেস। এখানে দেখো ওরা খুব সুন্দর করে দিয়েছে, কত লংিটিউড, ল্যাটিটিউড সব কিছু সুন্দর করে এখানে মেনশন করে দিয়েছে। তারপর ওরা কীভাবে কাজটা করছে, দ্য সার্ভে ওয়াজ ক্যারিড আউট ইন 3 এলিভেশন, কত মিটার এলিভেশনসে ওরা কয়টা স্টেপে কাজটা করেছে মেনশন করে দিয়েছে, কত বড় এরিয়া ওরা নিয়েছে, কটা প্লট ওরা নিয়েছে, সবগুলো পরিষ্কার করে ওরা মেনশন করে দিয়েছে। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডের অংশটা এইভাবে পরিষ্কার হওয়া চাই। আর যেহেতু এটা জোড়াতালির কাজ নয়, ভালো করেই কাজটা করা হয়েছে, তোমরা এক্সপেরিমেন্ট পোর্শনটাও ভালোভাবেই করেছো, তো লেখার পোর্শনটা অবশ্যই ভালোভাবে করবে, আদারওয়াইজ এই কাজগুলোর কোনো ইম্পর্টেন্স থাকে না। ভবিষ্যতে যদি কোথাও কাজের রিপোর্টগুলো প্রডিউস করো, তখন এগুলো আর কোনো মানে থাকবে না। যদি ভালো করে একটা কাজ করো, হয়তো ভবিষ্যতে হতেও পারে যারা ফার্দার পড়াশোনা করতে চাও, তারা হয়তো এই কাজগুলো নিয়েও এগিয়ে যেতে পারো, মে নট বি, হয়তো তোমরা আরও অনেক ভালো কিছু করতে পারো, কিন্তু হতেও পারে যে যদি ভালো কিছু করে থাকো তাহলে এইগুলো ভবিষ্যতেও কাজে লাগতে পারে। তো যে কথা আমি বলছিলাম শুরুতে, যে তোমরা লোকেশনটাকে কীভাবে ডায়াগ্রামেটিকভাবে মেনশন করবে, এইভাবে তোমরা মেনশন করতে পারো। যেহেতু আমরা ভারতে আছি, তো ইন্ডিয়ার ম্যাপ দিয়ে তোমার স্টেটের ম্যাপ থেকে তুমি পয়েন্ট আউট করবে তোমার এরিয়াটা, সেই এরিয়াটার থেকে তোমার যে অংশটা সেটাকে তুমি আবার ম্যাপ ওয়াইজ মেনশন করে দিতে পারো, ঠিক আছে। আর তুমি স্যাটেলাইট ইমেজ ইউজ করতে পারো এইভাবে, আর এইভাবেও তোমরা ইউজ করতে পারো স্টাডি এরিয়াকে, ঠিক আছে। যেমন ওরা এখানে মেনশন করেছে এটা ওদের স্টাডি এরিয়া ছিল, তো ওরা ওদের স্টাডি এরিয়াটাকে এইভাবে মেনশন করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তারপর যেখানে ফর্মুলার কথা বলছিলাম, বিভিন্ন ধরনের ফর্মুলা বিভিন্ন জন ইউজ করে, তোমরা যেভাবে যে ফর্মুলা ইউজ করে কাজ করেছো সেই ফর্মুলাগুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করে দেবে এখানে মেথোডোলজি পোর্শন। তারপর যেরকম স্যাম্পলিং মেথডগুলো করছো সেইখান থেকে তোমরা তোমাদের ফর্মুলাগুলোকে, রিলেটিভ ডেন্সিটি যদি কেউ করো তার ফর্মুলা দেবে, যদি কেউ ইন্ডিভিজুয়াল স্পিসিস পার্সন বের করো সেটা মেনশন করে দেবে, যদি ওভারঅল অর্ডার পার্সন বের করো ওটা মেনশন করে দেবে, যে প্ল্যান্ট পার্টের ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজের পার্সনগুলো মেনশন করে দেবে। কোনো যদি প্যারাসাইটিক কোনো কিছু কাজ করে থাকো, তাহলে ইনসেক্টগুলো কীভাবে পার্সেন্টেজ প্যারাসাইটিজম দেখাচ্ছে সেটা মেনশন করে দেবে। পেস্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, পেস্ট তো প্ল্যান্টের ক্ষেত্রে প্যারাসাইটের মতো কাজ করে, তো এখানে পার্সেন্টেজ প্যারাসাইটিজম তোমরা মেনশন করে দিতে পারবে। তারপর তোমরা অবশ্যই ইনকর্পোরেট করবে তোমাদের ওয়েবসাইটগুলোর নাম বা ডাটাবেসগুলোর নাম, যেরকম ডাটাবেসগুলো আছে আমি স্ক্রিনশট দিয়ে কয়েকটা ডাটাবেস এমনিতেই দেখিয়ে দিলাম। তো ওই ডাটাবেসগুলোর ওয়েবসাইটগুলো নিয়ে কবে সেই ওয়েবসাইট তোমরা ইউজ করেছো সেটার ডেটটা আসে, ওই কপি করে ডেটটা সহ মেনশন করে দেবে, ঠিক আছে। ইনসেক্ট আইডেন্টিফিকেশন ডাটাবেস, global pest and disease database, insect database, pest identification tool. This was
all about your methodology part. After that, I'm directly coming to the reference or bibliography part. তো যতখানি লিখছো এই পোর্শন ইন্ট্রোডাকশন মেথোডোলজির পরে, তো তোমরা যতখানি লিখবে সেখানকার যে রেফারেন্সগুলো আছে সেগুলোকেও তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো পাশাপাশি যদি এইটুকু লেখা হয়েছে এইটুকু রেফারেন্সটাকে যদি আমি অ্যারেঞ্জ করি, তাহলে এরকম করে করে যখন তুমি পুরো সবগুলো রেফারেন্সকে অ্যারেঞ্জ করে নেবে সাইমালটেনিয়াসলি, তখন তোমাদের উপরে চাপ ক্রিয়েট হবে না। আদারওয়াইজ তুমি পুরোটা লিখে নিলে তারপরে তুমি যখন রেফারেন্স অ্যাড করতে যাবে তুমি দেখবে খুঁজে পাচ্ছ না রেফারেন্স, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, খুঁজতেই আছো। কারণ প্রচুর ম্যাটেরিয়ালস আমরা পড়ি যখন আমরা কিছু লিখতে টিখতে যাই। তো এই জন্যে সাইমালটেনিয়াসলি এই কাজগুলো করতে হবে। নেক্সট সামনের দিন আমরা অন্য যে পোর্শনগুলো আমাদের রয়ে গেল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন রেফারেন্স আর বিবলিওগ্রাফি পোর্শনে আসি। রেফারেন্স লেখার অনেকগুলো সিস্টেম আছে, অনেকে অনেকভাবে লিখে। কেউ শর্ট ফর্মে লিখছে, লাইক টাইটেলটা দিল, টাইটেল দিয়ে ফার্স্ট লাস্ট নেমটা দিল, ফার্স্ট নেম মিডল নেম যদি থাকে তাহলে ফার্স্ট নেম অ্যান্ড মিডল নেমের শর্ট ফর্ম দিল, ফার্স্ট লেটারগুলো ফার্স্ট নেমের ফার্স্ট লেটার, মিডল নেমের ফার্স্ট লেটার দিল, দিয়ে কমা দিল, দিয়ে আবার সেকেন্ড অথর যিনি আছেন ওনারটা লিখলো, কমা দিয়ে আবার থার্ড অথর যিনি আছেন ওনারটা লিখলো, তারপর ইয়ারটা লিখলো, তারপরে টাইটেল যেটা ছিল ওই রেফারেন্সের যে পেপারটা ছিল সেই পেপারটার টপিকের যে টাইটেলটা ছিল সেটাকে লিখলো, তারপরে হচ্ছে ওই পেপারটা যে জার্নালে ছেপে ছিল জার্নালের নামটা দিল, তারপর জার্নালটার কত নম্বর ভলিউমে পেপারটা ছেপে ছিল সেটা দিল, ভলিউমের ইস্যু নাম্বার কত ছিল, একটা ভলিউমের মধ্যে হয়তো অনেক জার্নাল আছে একটা ভলিউমে 3-4টা ইস্যু বেরোয়, তো ইস্যুগুলোর নাম্বার দিল, তারপরে পেজ নাম্বার দিল। এইভাবে পিপি লিখে অনেকগুলো জার্নাল অনেকগুলো রেফারেন্স স্টাইল এরকমভাবে ফলো করা যায়। আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখো 1, 2, 3 করে ওরা রেফারেন্স নাম্বার দিয়েছে, যেটাতে আমি পরে আসছি। কেউ কেউ দেখো আবার এখানে লাস্ট নেম দিয়ে কমা দিয়ে ফার্স্ট নেমের ফার্স্ট লেটার দিল, ডট দিল, সেকেন্ড নেমের মিডল নেমের ফার্স্ট লেটার দিল, দিয়ে ডট দিয়ে আবার সেমিকোলন দিল, দিয়ে সেকেন্ড যিনি অথর আছেন ওনার লাস্ট নেম দিল, কমা দিয়ে তারপর আবার সেকেন্ড অথরের মিডল নেম ফার্স্ট নেম এগুলোকে ডট ডট দিয়ে লিখলো, তারপরে আবার নেক্সট যিনি অথর আছেন ওনারটা লিখলো, তারপরে ইয়ার দিল, পেপারের টপিকের টাইটেল দিল, জার্নালের নাম দিল, ভলিউম নাম্বার দিল, ইস্যু নাম্বার দিল, দিয়ে কোলন দিয়ে পেজ নাম্বারটা মেনশন করে দিল। এভাবে কেউ কেউ লিখতে পারে। এখানে দেখো আগের অংশটাতে আমাদের ছিল আমরা 1, 2, 3 করে করে করছিলাম, এখানে দেয়া আছে 1, 2, 3 করে রেফারেন্সগুলো নাম্বার করা। এক্ষেত্রে দেখো 1, 2, 3 করে নাম্বার করা নেই, এখানে এ দিয়ে দেওয়া আছে, তারপরে দেখো বির 3টে দেওয়া আছে, তার মানে ওরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে মেনশন করছে, অ্যারেঞ্জ করেছে রেফারেন্সগুলো। সিমিলার কাইন্ডে এখানেও দেখো রেফারেন্সগুলোকে দেওয়া আছে। আবার কেউ কেউ দেখো কেউ কেউ যেখানে ওই লাস্ট নেম মিডল নেমের ফার্স্ট নেম মিডল নেমের মাঝে ডট ইউজ করেছে, কেউ কেউ দেখবে লাস্ট নেম দিয়েছে দিয়ে ডাইরেক্টলি দিয়ে দিয়েছে ফার্স্ট নেম মিডল নেম শর্ট ফর্মে, কমা দিয়ে আবার লাস্ট নেম আরেকজন অথরের, তার মিডল নেম ফার্স্ট নেম একসঙ্গে দিয়ে দিয়েছে, তারপরে ওরা ওদের টপিকের নাম দিয়েছে, কোথায় পাবলিশ হয়েছে সেটার নাম দিয়েছে, এটা হতে পারে বুক চ্যাপ্টার বা বই, তো যদি বই হয় বইয়ের নাম আসবে, তারপর বইটা কোন এজেন্সি থেকে পাবলিশ হয়েছে পাবলিশারের নাম আসবে, পাবলিশার কোথায় আছেন ওনারটা, পাবলিশারের কোন জায়গা থেকে পাবলিশ হচ্ছে সেই জায়গার নাম আসবে, তারপর কোন সালে পাবলিশ হয়েছে সেটা আসবে, তারপর পেজ নাম্বার আসবে। সেমভাবে জার্নালের ক্ষেত্রেও ওরা এখানে কি করেছে পুরো ব্যাপারটার মধ্যে আগে যেরকম সবগুলো পেপারে সবগুলো রেফারেন্সের ক্ষেত্রে তোমরা দেখেছো যে রেফারেন্সগুলোর ইয়ারগুলো শুরুতে থাকছে, এখানে ইয়ারগুলো শুরুতে নেই, এখানে ইয়ারগুলো কবে পাবলিশ হয়েছে ইয়ারগুলো পেছনের দিকে চলে এসছে।
তো এই হচ্ছিল পুরো সব রেফারেন্স কীভাবে লিখবে সেই ব্যাপার। তো এই যে এইভাবে যে রেফারেন্সগুলো লিখছো, এর মধ্যেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস ইনকর্পোরেট মনে রাখতে হবে, যে প্রথমে তোমরা লিখছো অথরের নাম, সে যে ফরম্যাটেই তুমি লিখো অথরের নাম লিখছো, তারপরে লিখবে ইয়ার, তারপরে লিখবে টপিকটার নাম, পেপারের টাইটেলটা কী ছিল, তারপরে দেবে তোমাদের পেপারটা কোন জার্নালে ছেপেছে বা কোন বইয়ে ছেপেছে সেটার নাম, তারপরে দেবে ওই জার্নালের কত নম্বর ভলিউমে ওইটা ছেপেছে বা বইয়ের কত নম্বর এডিশনে ওইটা ছেপেছে সেই সংখ্যাটা, তারপরে দেবে যদি জার্নালের ভলিউম হয় তাহলে ভলিউমে যদি আবার কোনো ইস্যু থেকে থাকে কত নম্বর ইস্যুতে ছেপেছে সেটা, তারপরে তোমরা অ্যাড করবে কত নম্বর পেজে, কত থেকে কত নম্বর পেজে লেখাটা ছেপেছিল সেটা। ঠিক আছে? তো এইবার আমি যে বললাম, শুরুতে বলেছিলাম যে রেফারেন্সের ক্ষেত্রে কেউ 1 2 3 দিয়েছে। 1 2 3 মানে কোনো জার্নালে তোমরা দেখেই থাকবে যে আমাদের টেক্সট পোর্শনের ভিতরে দেওয়া থাকে একটা লাইন লেখা আছে, এর ভেতরের সঙ্গে পাশে 1 নাম্বার দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে, মানে ওই 1 নাম্বার মিন করছে রেফারেন্স অংশে তুমি 1 নাম্বার দিয়ে যে রেফারেন্সটাকে ঢুকিয়েছো। 2 নাম্বার মিন করবে রেফারেন্স পোর্শনে তুমি 2 নাম্বার দিয়ে যে রেফারেন্সটাকে ঢুকিয়েছো টেক্সটের মধ্যে। টেক্সটের 1 নাম্বার রেফারেন্স হলো রেফারেন্সের 1 নম্বর রেফারেন্স। ঠিক আছে? এভাবেও করতে পারো। আর আমার মনে হয় তোমাদের সুবিধার জন্য তোমরা এমনিতেই টেক্সটের মধ্যে টেক্সট পোর্শনে তোমরা টাইটেল দিয়ে রেফারেন্সগুলো লেখো, সাম অমুক এটল, দাস এটল, কমা ইয়ার 2007 ব্র্যাকেট ক্লোজ করে দাও, আর দাস এটল 2007 দাস এটল যিনি যদি সেম মানুষ হয়ে থাকেন, ওনার যদি দুটো পাবলিকেশন থাকে তাহলে, বা দাস এটল যদি দুজনও থাকেন তাহলে ওনাদের যদি দুটো পাবলিকেশন থাকে, একটা ধরো 2007-এ ছেপেছে, একটা ধরো 98-এ ছেপেছে, তাহলে 98-এর রেফারেন্সটা আগে আসবে, দাস এটল 1998, কমা দাস এটল 2007 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবে। ঠিক আছে? কমা না, মাঝখানে সেমিকোলন হবে। এইভাবে রেফারেন্সগুলো টেক্সটে ইনকর্পোরেট করে পুরো সবগুলো রেফারেন্সকে রেফারেন্স পোর্শনের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লিখে নাও। লিখে তারপরে সব যখন রেফারেন্স লেখা শেষ হয়ে যাবে তখন তোমরা এইগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে নেবে। এরপরে এ দিয়ে যে রেফারেন্সগুলো স্টার্ট হচ্ছে সেইগুলো, বি দিয়ে যে রেফারেন্সগুলো স্টার্ট হচ্ছে সেইগুলো, সি দিয়ে যেভাবে রেফারেন্সগুলো স্টার্ট হচ্ছে সেইগুলো এইভাবে করে তোমরা রেফারেন্সগুলোকে অ্যারেঞ্জ করে নেবে। ঠিক আছে? এইভাবে তোমরা লেখা শুরু করো। আই হোপ এই আজকের ক্লাসটা তোমাদেরকে লিখতে অনেক হেল্প করবে। আর প্রচুর পড়তে হবে, পড়ে নিজের মতো করে অবশ্যই করো, কিন্তু কোনো লেখা যেন ডাইরেক্ট কপি পেস্ট না হয়, নিজের মতো নিজের ভাষায় তোমাদেরকে লেখাটাকে প্রেজেন্ট করতে হবে। এবং অবশ্যই যেখান থেকে লেখাগুলোকে তোমরা নিচ্ছ, কনসেপ্টগুলোকে নিচ্ছ, ওনাদেরকে ট্যাগ করে দিতে হবে। ঠিক আছে? রেফারেন্স করে। So, thank you.